হ্যালো, কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদের এই সুন্দর ফ্রি ব্যাচটির দ্বিতীয় ক্লাস। এই ভিডিওতে আমরা আমাদের টেক্সট বইয়ের প্রথম প্রোজের প্রথম লেকচারটি স্টার্ট করব। যদিও এটি একটি রেকর্ডেড ক্লাস, তবুও তোমাদের এই ভিডিওটি রেকর্ডেড মনে হবে না, কারণ ভিডিওটিতে এত সুন্দর করে তোমাদেরকে নাইট ট্রেন অ্যাট দ্য দেউলি চ্যাপ্টারটি পড়াবো, তোমরা অনায়াসেই প্রত্যেকটা লাইনকেই ফিল করতে পারবে। তবে শুধু আমি টেক্সট বইটি পড়াবো না, এর ভোকাবুলারিগুলোকেও ডিটেলসে ব্যাখ্যা করব, যাতে তোমাদের কোনো ছোট জায়গাতেও অসুবিধা না আসে। শুরু করার আগে আরও কিছুটা সময় নিয়ে দু চারটি কথা বলতে চাই। প্রথমত, এই প্রথমবার সমস্ত পশ্চিমবঙ্গের ভাই বোনেদের জন্য ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এই ইংলিশ ব্যাচটি আনতে পেরেছে স্টাডি জমজমাটি, তাও আবার ফ্রি অফ কস্টে। তোমাদের ভালোবাসা এবং উৎসাহ পেলে ভবিষ্যতে এরকমই ফ্রি কন্টেন্ট অনায়াসে তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। তাই প্লিজ তোমরা ভিডিওগুলোতে একটু সাপোর্ট দেখিও। দ্বিতীয়ত, এই কোর্সের সমস্ত পিডিএফ নোটস আমাদের ডাউট গ্রুপে ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, তবে সেটা কেবলমাত্র 1000 জনকে দেওয়া হবে যারা প্রথম গ্রুপে জয়েন হবে। তাই তাড়াতাড়ি ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ 1000 জন হয়ে গেলে লিঙ্ক বন্ধ করে দেওয়া হবে। এছাড়া তোমাদের তৃতীয় সুবিধা হচ্ছে, ভিডিওটিতে আমরা যতটুকু পড়ব তার কমপ্লিট এমসিকিউ সেই ভিডিওর শেষেই আমরা সলভ করে নেব। ফলে তোমাদের অন্য কোথাও কোনো কিছু খুঁজতে হবে না, না অন্য কোনো ভিডিও দেখতে হবে, আর না এক্সট্রা করে কোনো কোশ্চেন ব্যাংক কিনতে হবে। এছাড়া এতদিন ধরে আমি যে ব্যাচটা অফলাইনে করাতাম, সেটাই এই প্রথমবার অনলাইনে ফ্রি অফ কস্টে তোমাদের করাচ্ছি। তাই তোমাদের এক্সট্রা করে কোনো কোচিং নেওয়ারও দরকার পড়বে না। তাই অবশ্যই এই ব্যাচের ভিডিওগুলোর ওপর তোমাদের ভালোবাসা দেখিও এবং তার সাথে তোমাদের বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করো। চলো এবার গুটি গুটি পায়ে আমরা আমাদের লেকচারটি শুরু করি। আজকে আমরা পড়ব দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, যেটা লিখেছেন রাস্কিন বন্ড, তার প্রথম পর্ব। তাই শুরুতেই লেখকের সম্বন্ধে আমরা কিছু কথা জেনে নিই। রাস্কিন বন্ড 19শে মে 1934 সালে হিমাচল প্রদেশের কৌশলীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ব্রিটিশ নাগরিক এবং মা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান। শৈশবে তিনি ভারতের বিভিন্ন স্থানে বসবাস করেছেন, বিশেষ করে দেরাদুনে এবং মসৌরিতে, যা তার লেখায় গভীর প্রভাব ফেলেছে। তিনি সিমলার বিশপ কটন স্কুল থেকে শিক্ষা গ্রহণের পর ইংল্যান্ডে চলে যান এবং সেখানে তার প্রথম উপন্যাস দ্য রুম অব দ্য রুফ লেখেন, যা 1957 সালে জন লেওয়েলেন রিস পুরস্কার লাভ করে। পরবর্তীতে তিনি ভারতে ফিরে এসে দেরাদুনে স্থায়ী হন এবং পেশাদার লেখক হিসাবে কাজ শুরু করেন। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে দ্য ব্লু আমব্রেলা, এ ফ্লাইট অফ পিজিয়ন্স অ্যান্ড দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, যেটা এবারে আমাদের টেক্সটে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য তিনি 500-রও বেশি গল্প, প্রবন্ধ ও উপন্যাস লিখেছিলেন। রাস্কিন বন্ড 1992 সালে তার আওয়ার ট্রি স্টিল গ্রো অ্যাট দেহরা বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। সাহিত্যে তার অবদানের জন্য তিনি 1999 সালে পদ্মশ্রী ও 2014 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। বর্তমানে তিনি মসৌরির ল্যান্ডোরে বসবাস করছেন এবং সেখান থেকেই তার সাহিত্যকর্ম চালিয়ে যাচ্ছেন। এখানে লক্ষ্য রাখবে, যেগুলো গ্রিন কালারে হাইলাইট করা আছে সেগুলো ইম্পর্টেন্ট, আর যেগুলো লাল কালারে হাইলাইট করা আছে সেগুলো আরও ইম্পর্টেন্ট। তো তোমাদের যেহেতু এবারে এমসিকিউ বেসড কোশ্চেন আসবে, তাই কোন বছরে তিনি কি পুরস্কার পেয়েছিলেন এবং তার লেখা বিভিন্ন গল্পের নামগুলো খুবই ইম্পর্টেন্ট। চলো এবার আমরা গল্পের বিষয়ে কিছু কথা জেনে নিই। প্রথমত, এই গল্পটির টাইটেল হলো দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি এবং এর অথর হচ্ছেন রাস্কিন বন্ড। পরের পয়েন্টটি হলো জনরা এবং স্টাইল, অর্থাৎ কোন ধারায় এবং কি স্টাইলে এই গল্পটি লেখা হয়েছে। দিস ইজ এ শর্ট স্টোরি, এটা হচ্ছে একটি ছোট গল্প, নোন ফর ইটস সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেন্সিটিভ ন্যারেশন। এই গল্পটিতে সহজ ভাষা ব্যবহার করা হয়েছে এবং তার সাথে সূক্ষ্ম সূক্ষ্ম জীবনের বর্ণনাগুলি করা হয়েছে। পরের পয়েন্টটি হচ্ছে পাবলিকেশন হিস্ট্রি। দ্য স্টোরি ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1988 in the collection The Night Train at Deoli and Other Stories। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 1988 সালে, আর যে কালেকশন এটি প্রকাশ করা হয়েছিল সেটি হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড দ্য আদার স্টোরিজ। আবারও বলছি, খেয়াল রাখবে যেগুলোতে আমি গ্রিন কালারে হাইলাইট করেছি সেগুলো ইম্পর্টেন্ট, আর যেগুলো আমি লাল কালারে হাইলাইট করেছি সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা শেষে এমসিকিউ দেখব তখন এখান থেকে খুঁটিনাটি প্রশ্ন আমি তৈরি করেছি। তাই খুব মনোযোগ দিয়ে এই সমস্ত পয়েন্টগুলোকে লক্ষ্য করতে করতে চলো। পরের পয়েন্ট, দ্য স্টোরি ইজ রিটেন ইন এ রিফ্লেকটিভ ফার্স্ট পার্সন ন্যারেটিভ।
অর্থাৎ খুব সহজ ভাষায় বললে গল্পটি পড়লে এমন মনে হবে যেন আমি গল্পটাকে বর্ণনা করছি এবং ওই গল্পের মধ্যে আমি সব কাজগুলি করছি। পরের পয়েন্ট, দ্য সিটিং, অর্থাৎ কোথায় অবস্থান করছে গল্পটি। ইন এ স্মল কোয়াইট টাউন দেওলি রিফ্লেক্টস ট্রেডিশনাল ইন্ডিয়ান লাইফ। সম্পূর্ণ গল্পটি যে জায়গাটিকে কেন্দ্র করে আছে সেটি হচ্ছে একটি ছোট্ট শান্ত শহর দেওলি, যেখানে আমরা ভারতীয়দের যে সাধারণ জীবনযাত্রা হয় সেটিকে আমরা লক্ষ্য করতে পারবো। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাডাপ্টেশন ইনটু ফিল্মস। লাইক আদার ওয়ার্কস বাই রাস্কিন বন্ড, দিস স্টোরি হ্যাজ অলসো বিন অ্যাডাপ্টেড ইনটু ফিল্মস। লেখকের অন্যান্য বিভিন্ন কাজের মতনই এই গল্পটিকেও নিয়ে বিভিন্ন ফিল্ম তৈরি করা হয়েছে। চলো এবার তাহলে আমরা গল্পটি সম্বন্ধে একটু সারসংক্ষেপ জেনে নিই। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি গল্পে একজন তরুণ ট্রেন যাত্রী দেওলি স্টেশনে একটি মেয়ের সাথে সাক্ষাৎ করেন, যিনি সেখানে ঝুড়ি বিক্রি করছিলেন। তাদের সংক্ষিপ্ত কথোপকথন ও চোখের যোগাযোগের মাধ্যমে একটি বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তিনি মেয়েটিকে পুনরায় দেখার জন্য আগ্রহী হন, কিন্তু আর কখনো তাকে দেখতে পান না। এই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে এবং তিনি সেই স্মৃতিকে আজীবন বহন করেন। এর মধ্যে আমরা যে বিষয়বস্তুগুলি লক্ষ্য করব, প্রথম হচ্ছে ক্ষণস্থায়ী সম্পর্কের সৌন্দর্য। অল্প সময়ের জন্য ঘটে যাওয়া সম্পর্কও মানুষের মনে গভীর প্রভাব ফেলতে পারে। এছাড়া আমরা দেখব স্মৃতি ও আকাঙ্ক্ষা, ছোটোখাটো ঘটনা ও স্মৃতি কিভাবে মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এবং আমরা কিভাবে সেগুলোকে আঁকড়ে ধরি। এছাড়া আমরা লক্ষ্য করব সৌন্দর্য ও বেদনার মিশ্রণ। জীবনের সুন্দর মুহূর্তগুলো প্রায়ই বেদনার সাথে মিশে থাকে, যা আমাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। সত্যি আমাদের জীবনেরও সুন্দর সুন্দর মুহূর্তগুলো চলে যাওয়ার পর যখন আমরা সেগুলোকে দীর্ঘকালের পর মনে করি, আমাদেরও কিছুটা বেদনা লাগে, কারণ ওই সময়গুলো আর আমাদের জীবনে ফিরে আসবে না। চলো এবার তাহলে আমরা স্টার্ট করি আমাদের লাইন বাই লাইন ইংলিশ থেকে বেঙ্গলি মিনিং এবং তার সাথে ওয়ার্ড নোটগুলো। তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা লাইনকে ভেঙে তার মাঝখানে সহজ বাংলাগুলোকে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের পড়তে কোনো না অসুবিধা হয়। তার সাথে তার পাশে আমাদের ভোকাবুলারিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে আমি এখানে লিখেছি। প্রত্যেকটা ভোকাবুলারির সহজ বাংলা উচ্চারণ, তার সাথে সেটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, বাংলা মানে, এর সাথে এক্সাম্পল আর বাংলা এক্সাম্পল সব কিছুই আমি এখানে দিয়ে দিয়েছি। এছাড়া কিছুটা পড়ার পর সংক্ষেপে আমরা যতটুকু পড়লাম সেটাকে একবার ঘটনাক্রমে কল্পনা করে নেব। চলো তাহলে এবার শুরু করা যাক। হোয়েন আই ওয়াজ এট কলেজ, যখন আমি কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস, আমি আমার গ্রীষ্মের ছুটি কাটাতাম, ইন দেহেরাতে, অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার দাদির অর্থাৎ দিদার বাড়িতে। হিন্দিতে এটাকে দাদি বলে, বাংলায় আমরা দিদা বলবো। আই উড লিভ দ্য প্লেন্স, আমি সমতল এলাকা ছেড়ে বেরিয়ে পড়তাম। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, উডের সাথে যখনই V1 অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম ব্যবহার করা হয় তখন সেটা সবসময় পাস্টের হ্যাবিট বোঝায়, মানে অতীতে আমরা কোনো কাজ করতাম সেটাকে বোঝায়। যেমন এখানে লেখা আছে আই উড লিভ দ্য প্লেন্স, মানে অতীতে আমি সমতল ভূমি ছেড়ে প্রায়শই বেরিয়ে পড়তাম। ইন মে মাসের শুরুতেই, অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাইয়ের শেষের দিকে ফিরতাম। দেওলি ওয়াজ এ স্মল স্টেশন, দেওলি ছিল একটি ছোট্ট শহর। অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা থেকে প্রায় 30 মাইল দূরে। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই, এটা ছিল ভারতের তরাই অঞ্চলের ঘন জঙ্গলের শুরু। অর্থাৎ যেখানে দেওলি স্টেশনটা ছিল সেখান থেকেই ভারতের তরাই অঞ্চলের ঘন জঙ্গলের শুরু হচ্ছিল। এবার একবার আমরা যতটুকু পড়লাম সেটাকে একবার কল্পনা করে নিই। লেখক যখন কলেজে পড়তেন তিনি প্রতি গ্রীষ্মে দেহরায় তার দাদির বাড়িতে ছুটি কাটাতে যেতেন। মে মাসে সমতল এলাকা ছেড়ে যাত্রা শুরু করতেন এবং জুলাইয়ের শেষে ফিরতেন। এই পথে দেওলি নামে একটি ছোট্ট স্টেশন পড়ত, যা ছিল ভারতের তরাই অঞ্চলের ঘন জঙ্গলের প্রারম্ভিক সীমা। এরপর দ্য ট্রেন উড রিচ দেওলি, ট্রেনটি দেওলি স্টেশনে পৌঁছাতো। দেখো এখানে উড রিচ দেওয়া আছে, তো এখানেও অতীতের একটা ঘটনা যেটা প্রায়শই ঘটতো সেটাকে এখানে বর্ণনা করা হচ্ছে উড রিচ দিয়ে। অ্যাট অ্যাবাউট 5 in the morning, প্রায় ভোর 5টার দিকে। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, যখন স্টেশনটি আবছাভাবে আলোকিত থাকতো। উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, বিদ্যুতিক বাতি আর কেরোসিনের ল্যাম্পে। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, আর রেলওয়ের ওপারের জঙ্গলটাও উড জাস্ট বি ভিজিবল, তখনও সামান্য দৃশ্যমান হতো। ইন দ্য ফ্লিন্ট লাইট অফ ডন, ভোরের ক্ষীণ আলোয়। দেওলি হ্যাড অনলি ওয়ান প্ল্যাটফর্ম, দেওলিতে ছিল একটি মাত্র প্ল্যাটফর্ম।
অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য একটি অফিস, অ্যান্ড এ ওয়েটিং রুম এবং একটি অপেক্ষা কক্ষ। তো আমরা দেখতে পাচ্ছি ট্রেনটি ভোরবেলায় দেওলি স্টেশনে পৌঁছাতো। স্টেশনটি ছিল মৃদু আলোয় আলোকিত এবং আশপাশের জঙ্গল ছিল কুয়াশাচ্ছন্ন। পুরো স্টেশনে শুধু একটি প্ল্যাটফর্ম ছিল এবং একটি অফিস ছিল স্টেশন মাস্টারের জন্য, আর তার সাথে একটি অপেক্ষা কক্ষ ছিল। এরপর দেখো, দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, প্ল্যাটফর্মে ছিল একটি চায়ের দোকান। বোস্টেড মানে দুটো অর্থ হয়, একটা হচ্ছে গর্ব করা আর একটা হচ্ছে কোনো কিছু অধিকারভুক্ত থাকা। আমরা দেখি না প্ল্যাটফর্মের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেখানে বিভিন্ন চায়ের দোকান বসে, এখানেও এই প্ল্যাটফর্মের মাঝখানেও একটি চায়ের দোকান এরকমই ছিল। তার সাথে কি ছিল, এ ফ্রুট ভেন্ডর, একজন ফল বিক্রেতা ছিল, অ্যান্ড এ ফিউ স্টেট ডগস, এবং কিছু ছেড়ে থাকা কুকুর, অর্থাৎ রাস্তার কুকুরদের স্টেট ডগস বলা হয়। এরপর লেখক বলছে নট মাচ এলস, আর তেমন কিছু ছিল না। তো কেবলমাত্র প্ল্যাটফর্মে একটি চায়ের দোকান ছিল, একজন ফল বিক্রেতা ছিল আর কিছু কুকুর ছিল, এর বেশি আর কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 সেকেন্ড। কেন সেরকম কিছু ছিল না লেখক তার পরেই বলছে, কারণ ওই ট্রেনটা কেবলমাত্র 10 মিনিটের জন্য থামতো দেওলি স্টেশনে, বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, আবার জঙ্গলের দিকে চলে যাওয়ার আগে। ওয়াই ইট স্টপ অ্যাট দেওলি, কেন এই ট্রেনটি দেওলিতে থামতো, আই ডোন্ট নো, আমি সেটা জানি না। নাথিং ইভেন হ্যাপেন দেয়ার, সেখানে সেরকমভাবে কোনো কিছুই ঘটতো না। নোবডি গিভ অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামতো না। অ্যান্ড নোবডি গেট ইন, আর কেউ ট্রেনেও উঠতো না। তার সত্ত্বেও ট্রেনটা দেওলি স্টেশনে থামতো ক মিনিটের জন্য, মাত্র 10 মিনিটের জন্য। দেয়ার ওয়াজ নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কখনো কোনো কুলি দেখা যেত না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, তবুও ট্রেনটি পুরো 10 মিনিটের জন্য সেখানে দাঁড়াতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপরে একটা বেল মানে এখানে ঘন্টা, তারপরে একটা ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, স্টেশনে থাকা গার্ড তার বাঁশি বাজাতেন। অ্যান্ড দ্য প্রেজেন্টলি দেওলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং তারপর দেওলি স্টেশনটি পেছনে পড়ে থাকতো, বিস্মিত হয়ে যেত। এর মানে স্টেশনটিকে যেন সবাই ভুলে যেত। চলো এবার তাহলে আমরা একটু কল্পনা করে নিই সংক্ষেপে। দেওলি স্টেশনে ছিল শুধু একটি চায়ের দোকান, একজন ফল বিক্রেতা ও কিছু কুকুর। ট্রেনটি মাত্র 10 মিনিটের জন্য থামতো, কিন্তু কেউ নামতো না বা কেউ উঠতো না। প্ল্যাটফর্মে কোনো কুলিও থাকতো না। কিছু না ঘটলেও ট্রেনটি সেখানে নিয়মিত থামতো, তারপর হুইসেলের শব্দে আবার যাত্রা শুরু করতো। এরপর আই ইউজ টু ওয়ান্ডার, আমি ভাবতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেওলি, দেওলিতে কি ঘটে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই যে স্টেশনের দেওয়ালগুলো তার আড়ালে বা তার পেছনে। তো লেখক ট্রেনে বসে বসেই ভাবতেন এই যে দেওলি স্টেশন আছে তার দেওয়ালের ওপাশে আসলে কি ঘটে, কারণ সেরকমভাবে তো কোনো মানুষজন নামে না। এরপর আই অলওয়েজ ফেল্ট সরি, আমার সবসময় খারাপ লাগতো, ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, এই নির্জন ছোট প্ল্যাটফর্মটির জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং সেই জায়গাটির জন্য যেখানে কেউ যেতে চাইতো না। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে, আমি ঠিক করলাম যে একদিন, আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি, আমি দেওলি স্টেশনে ট্রেন থেকে নামবো। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং সেখানেই পুরো একটি দিন কাটাবো। জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধু শহরটিকে খুশি করার জন্য। লেখক বলছেন লেখক প্রায়শই ভাবতেন দেওলি স্টেশনের দেওয়ালের ওপারে আসলে কি ঘটে। সেই ছোট্ট নিঃসঙ্গ প্ল্যাটফর্মটির জন্য তার মন খারাপ লাগতো। তিনি একদিন ঠিক করেছিলেন ট্রেনটি থেকে নেমে দেওলিতে একদিন কাটাবেন, শুধু শহরটিকে খুশি করতে। তো এতক্ষণ লেখক বর্ণনা দিলেন তিনি যে প্রায়শই দেওলি স্টেশন ছেড়ে তার দিদার বাড়িতে যেতেন, প্রতিবার তিনি কি কি লক্ষ্য করতেন। এরপর থেকে আসল কাহিনী শুরু হচ্ছে। আই ওয়াজ 18, আমি তখন 18 বছর বয়সী। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার দিদার কাছে বেড়াতে গিয়েছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেওলি, এবং রাতের ট্রেনটি দেওলিতে থেমেছিল। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটি মেয়ে প্ল্যাটফর্মে নেমে এলো। সেলিং বাকেটস, ঝুড়ি বিক্রি করছিল। তো আমরা দেখতে পেলাম লেখক তখন 18 বছর বয়সে তার দিদার কাছে যাচ্ছিলেন এবং দেওলিতে ট্রেন থামলো। তখনই একটি মেয়ে প্ল্যাটফর্মে নেমে এলো যার হাতে ছিল বিক্রির ঝুড়ি। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, সকালের আবহাওয়া ঠান্ডা ছিল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ সল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, আর মেয়েটির কাঁধে একটি শাল জড়ানো ছিল। হার ফিট ওয়াজ বেয়ার, তার পা খালি ছিল। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড,
এবং তার পোশাকগুলো ছিল পুরনো ধরনের। বাট শি ওয়াজ এ ইয়ং গার্ল, তবুও সে ছিল একটি যুবতী। ওয়াকিং গ্রেসফুলি মানে হচ্ছে সুন্দরভাবে, অ্যান্ড উইথ ডিগনিটি মানে হচ্ছে সম্মান বা ভদ্রতার সাথে। তো যে হেঁটে যাচ্ছিল ভদ্রতা ও সৌন্দর্যের সঙ্গে। হোয়েন সি কাম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার সামনে এলো, সি স্টপড, সে থেমে গেল। শি স দ্যাট আই ওয়াজ লুকিং এট হার ইনটেন্টলি, সে বুঝতে পারলো আমি তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছি। এখানে ইনটেন্টলি মানে হচ্ছে গভীর মনোযোগ সহকারে। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে খেয়াল না করার ভান করলো। চলো এবার একবার কল্পনা করে নিই। সকালের আবহাওয়া ছিল ঠান্ডা, মেয়েটির পোশাক পুরনো হলেও তার ভঙ্গিমা ছিল গর্বিত। সে লেখকের জানলার কাছে এসে থেমে যায়। লেখক তার দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিলেন, কিন্তু মেয়েটি প্রথমে না দেখার ভান করে। এরপর শি হ্যাড এ পেল স্কিন, তার ত্বকটি ছিল ফ্যাকাশে। পেল মানে হচ্ছে ফ্যাকাশে। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, যা উজ্জ্বল কালো চুলের সঙ্গে দারুণ মানানসই ছিল। অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস, এবং চোখ দুটি ছিল কৃষ্ণাভ এবং দুশ্চিন্তাময়। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট, তারপর সেই চোখ দুটি অনুসন্ধানী ও অনুভূতিপূর্ণ হয়ে মিট মাইন, আমার চোখের সঙ্গে মিলল। ইলোকুয়েন্ট মানে হচ্ছে স্পষ্টভাবে অনুভূতি প্রকাশকারী। এরপর সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে কিছুক্ষণ আমার জানলার পাশে দাঁড়িয়ে রইল। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, এবং কেউই কিছু বললাম না। বাট হোয়েন সি মুভড অন, কিন্তু যখন সে এগিয়ে গেল, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট, আমি নিজেকে দেখলাম সিট ছেড়ে উঠে যাচ্ছি। অর্থাৎ এখানে লেখক অজান্তেই নিজের সিট ছেড়ে উঠে যাচ্ছেন যখন মেয়েটির সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারিয়েজ ডোর, এবং বগির দরজার দিকে এগোচ্ছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছি। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। চলো একবার ঘটনাগুলিকে সংক্ষেপে দেখে নিই। মেয়েটি ফ্যাকাশে ত্বক, কালো চুল এবং গভীর চোখে লেখককে আকর্ষণ করে। কিছুক্ষণ তারা একে অপরের দিকে চেয়ে থাকে। মেয়েটি চলে যাওয়ার পর লেখক অজান্তেই সিট ছেড়ে উঠে পড়েন এবং প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ান। এরপর আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি চায়ের দোকানের দিকে হাঁটা দিলাম। এ ক্যাটেল ওয়াজ বয়লিং ওভার অন এ স্মল ফায়ার, একটি কেটলি ছোট্ট আগুনের ওপরে ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু চায়ের দোকানদার ব্যস্ত ছিল সার্ভিং ট্রি সামওয়্যার অন দ্য ট্রেনের কোথাও চা পরিবেশন করতে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটি আমার পেছনে দোকানের আড়ালে চলে এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, আপনি কি একটি ঝুড়ি কিনতে চান, সে জিজ্ঞাসা করলো। দে আর ভেরি স্ট্রং, এই ঝুড়িগুলি খুবই মজবুত। মেড অফ দ্য ফাইনেস্ট কেন, সেরা মানের বেত দিয়ে তৈরি। এরপর নো আই সেড, না আমি বললাম। আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমি ঝুড়ি চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। ফর হোয়াট সিমড এ ভেরি লার্জ টাইম, যেন মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে। অ্যান্ড শি সেড, এবং সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আপনি কি নিশ্চিত যে আপনি ঝুড়ি কিনতে চান না? অল রাইট গিভ মি ওয়ান, আই সেড, ঠিক আছে আমাকে একটা দিন, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং ওপরেরটা নিয়ে নিলাম। অ্যান্ড গিভ হার এ রুপি, এবং তাকে একটি রুপি দিলাম, অর্থাৎ তাকে 1 টাকা দিলাম। হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার, তার আঙুলটি ছোঁয়ার সাহস হচ্ছিল না। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন সে কিছু বলার জন্য মুখ খুলছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ডটি তার বাঁশি বাজিয়ে দিলেন। সি সেড সামথিং, সে কিছু একটা বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্লিঞ্জিং অফ দ্য বেল, কিন্তু সেটা ঘন্টার শব্দে হারিয়ে গেল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের ফোঁস-ফোঁস শব্দে। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে দৌড়ে ফিরে যেতে হলো আমার কামরায়। দ্য ক্যারিয়েজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, শাডার্ড এর পরের দেয়া আছে, শাডার মানে হচ্ছে কেঁপে ওঠা, আর জল্টেড মানে হচ্ছে ধাক্কা দিয়ে নড়া বা দুলে ওঠা। তো বগিটি কেঁপে উঠলো এবং ধাক্কা দিয়ে এগিয়ে গেল। সাধারণত ট্রেন ছাড়লে যেরকম একটার পর একটা বগি হ্যাঁচকা দিয়ে এগিয়ে যায়, ঠিক সেরকম অবস্থা হলো। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, প্ল্যাটফর্মটি সরে যেতে যেতে আমি তাকিয়ে রইলাম তার দিকে। এরপর শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড শি ডিড নট মুভ, সে একা ছিল প্ল্যাটফর্মে এবং সে নড়ল না। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং,
কিন্তু সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আমি তাকিয়ে রইলাম যতক্ষণ না সিগন্যাল বক্সটা মাঝখানে এসে পড়ল। অর্থাৎ লেখক এবং সেই মেয়েটির মাঝখানে যতক্ষণ না সিগন্যাল বক্স এসে পড়ল ততক্ষণ তারা একে অপরকে দেখছিল। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন। এবং তারপর জঙ্গলটি স্টেশনটিকে ঢেকে দিল, কারণ আমরা জানি যে এরপরেই তরাইয়ের জঙ্গল শুরু হচ্ছে। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। তবুও আমি তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছিলাম। একবার ছোট্ট করে আমরা কল্পনা করে নেই লেখক কি বলতে চাইলেন। লেখক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে চায়ের দোকানে চলে যান। সেখানে কেটলি ফুটছিল, কিন্তু দোকানদার তখনও অন্য কাজে ব্যস্ত ছিল। চায়ের দোকানে গিয়ে লেখক মেয়েটির মুখোমুখি হন। মেয়েটি ঝুড়ি বিক্রি করতে চায়। প্রথমে না বললেও শেষে লেখক একটি ঝুড়ি কিনে নেন। দুজনের চোখে মুখে একটা নীরব সংযোগ ঘটে, কিন্তু হঠাৎ গার্ড বাঁশি বাজান। লেখক কামরায় ফিরে যান। ট্রেন ছাড়ে আর লেখক তাকিয়ে থাকেন। মেয়েটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকেন, চোখে হাসি কিন্তু মুখে নীরবতা। আজকে তাহলে আমরা এখানেই থামলাম। পরের ভিডিওতে এর পর থেকে আমরা কন্টিনিউ করব। আশা করছি তোমরা এতদূর অবধি যা যা পড়িয়েছি সম্পূর্ণটা বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া যেহেতু আমি এই প্রথমবার অনলাইনে কন্টেন্ট তৈরি করছি, তাই কন্টেন্টের মধ্যে কোথাও কোনো জিনিস যদি ইমপ্রুভ করতে হয় সেগুলোও আমাকে সাজেস্ট করতে পারো কমেন্ট সেকশনে। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই জিনিসগুলোকে ইমপ্রুভ করার, কারণ আলটিমেটলি এই সব কিছুই তোমাদের জন্য। তোমাদের সময় কম নিয়ে ভালো কিছু আমি যাতে তোমাদের শিখিয়ে দিতে পারি। চলো তাহলে আজকে আমরা যতদূর অবধি পড়লাম এর সম্পূর্ণ টেক্সটের ওপর এমসিকিউগুলোকে আমরা দেখে নিই। আমি মোট 50টা এমসিকিউ তৈরি করেছি আজকে যতদূর অবধি আমরা পড়লাম সেটা নিয়ে। তোমরা নিজেরা দেখো তোমরা আজকে কতগুলো এমসিকিউ পারছো। অবশ্যই তোমাদের স্কোর আমাদের কমেন্ট সেকশনে জানাও, যাতে একটা কম্পিটিশান থাকবে যে কে ভালো স্কোর করেছো কে খারাপ স্কোর করেছো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য রাস্কিং বন্ড ফার্স্ট নোবেল? আমরা প্রথমেই পড়েছিলাম রাস্কিং বন্ড সম্বন্ধে। সেখানে রাস্কিং বন্ড তার যে প্রথম নোবেল, প্রথম যে উপন্যাসটি লিখেছিলেন সেটির নাম কি ছিল? তো প্রথম অপশন হচ্ছে দ্য ব্লু আমব্রেলা, সেকেন্ড অপশন হচ্ছে এ ফ্লাইট অফ পিজিয়ন্স, থার্ড অপশনে হচ্ছে দ্য রুম অফ দ্য রুফ, আর ফোর্থ অপশনে হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তো এর মধ্যে কোন অপশানটা ঠিক হবে? অবশ্যই অপশন সি ঠিক হবে, দ্য রুম অফ দ্য রুফ। পরের প্রশ্ন হচ্ছে, ইন হুইচ ইয়ার ডিড রাস্কিং বন্ড রিসিভ দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? আমি তোমাদের বলেছিলাম যে ইয়ারগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোন ইয়ারে কোন পুরস্কারগুলি রাস্কিং বন্ড পেয়েছেন। তো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তিনি কবে পান? 1992 সালে। চলো পরের প্রশ্নটি দেখা যাক। হুইচ অ্যাওয়ার্ড ডিড রাস্কিং বন্ড রিসিভ ইন 2014? তো 2014 সালে রাস্কিং বন্ড কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? অপশন এতে আছে পদ্মশ্রী, অপশন বিতে আছে পদ্মভূষণ, অপশন সিতে আছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড এবং অপশন ডিতে আছে ভারতীয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। তো এর মধ্যে সঠিক আনসার হবে পদ্মভূষণ। এর পরের কোশ্চেনটিতে যাওয়া যাক। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ফার্স্ট পাবলিশ? তো নাইট ট্রেন অ্যাট দেউলি এটা প্রথম কবে পাবলিশ করা হয়? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স খুব আছে। তো এটা পাবলিশ করা হয়েছিল 1988 সালে। 1988 সালে। পরের প্রশ্নটি দেখা যাক। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বিলংস টু হুইচ লিটারেরি জনরা? তো এখানে কোন ধারায় বা কোন স্টাইলে এই গল্পটি লেখা হয়েছিল এটা আমরা পড়েছিলাম যে এটা হচ্ছে শর্ট স্টোরি একটা। তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য স্টোরি? তো কিভাবে বা কোন স্টাইলে এই গল্পটি আমাদের বর্ণনা করা হয়েছে এটা আমরা দেখেছিলাম যে ফার্স্ট পার্সন ভিউতে আমাদের দেখানো হয়েছিল। তো এখানে অপশন সি রিফ্লেকটিভ ফার্স্ট পার্সনটি ঠিক হয়ে যাবে। পরের প্রশ্নটিতে আমরা যাচ্ছি। হোয়াট কাইন্ড অফ টাউন ইজ দেউলি পোর্ট্রেড অ্যাজ ইন দ্য স্টোরি? তো কী ধরনের শহর ছিল আমাদের দেউলি? তো সেটা ছিল স্মল এবং কোয়াইট। তো অপশন বি এখানে ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন, ইন হুইচ কালেকশন ওয়াজ দ্য স্টোরি ফার্স্ট পাবলিশ? কোন কালেকশনে এই গল্পটি প্রথম পাবলিশ করা হয়? আমরা দেখেছিলাম 1988 সালে পাবলিশ করা হয়। এবং কোন কালেকশনে পাবলিশ করা হয়? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ, এই কালেকশনে পাবলিশ করা হয়। তো অপশন ডি এখানে ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দেউলি স্টেশন সিম্বলাইজ ইন দ্য স্টোরি? এটা হয়তো তোমরা নাও পারতে পারো। এখানে অপশন বি ঠিক হয়ে যাবে, এ প্লেস অফ মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং। অর্থাৎ মিস্ট্রি মানে হচ্ছে রহস্য এবং লঙ্গিং মানে হচ্ছে আকাঙ্ক্ষা। তো আকাঙ্ক্ষা এবং রহস্যজনক একটা শহরকে পোর্ট্রে করা হয়েছিল এখানে দেউলি হিসাবে। তাহলে এখানে অপশন বি ঠিক হয়ে যাবে। পরের প্রশ্নটি আমরা দেখছি। হোয়াট লিটারারি টেকনিক ইজ প্রমিনেন্টলি ইউজড ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি?
তো নাইট ট্রেন অ্যাট দেওলিতে কি সাহিত্যের ধরন ব্যবহার করা হয়েছিল বা কিভাবে লেখা হয়েছিল এটাকে? অপশন এ স্যাটায়ার মানে হচ্ছে ব্যঙ্গাত্মক, ফ্ল্যাশব্যাক মানে হচ্ছে পুরনো কোনো কথা মনে করা, অ্যালিগরি মানে হচ্ছে রূপক, আর অপশন ডি ফরশ্যাডোয়িং মানে হচ্ছে পূর্বাভাস। তো এটা অ্যাকচুয়ালি কী ছিল? পুরনো স্মৃতি মনে করছিল। তো এখানে অপশন বি ফ্ল্যাশব্যাক ঠিক হয়ে যাবে। পরের প্রশ্নটাতে যাওয়া যাক। হোয়ার ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস ডিউরিং কলেজ? তো কলেজের সময় তিনি তার যে সামার ভ্যাকেশন সেটি তিনি কোথায় পালন করতেন? দেহেরাতে হয়ে যাবে। অপশন সি এখানে ঠিক হবে। পরের প্রশ্ন হচ্ছে হোয়ার ডিড দ্য ন্যারেটর লিভ ফর দেহেরা? তো দেহেরার জন্য তিনি কখন বেরোতেন আর কি, মানে কলেজের সময় সামার ভ্যাকেশনে তিনি কখন বেরোতেন? বেরোনোর সময় হচ্ছে আর্লি মে। তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। পরের প্রশ্নে আমরা যাচ্ছি। হোয়েন উড দ্য ট্রেন রিচ দেউলি স্টেশন? তো দেউলি স্টেশনে কখন ট্রেনটি পৌঁছেছিল? সেটা হচ্ছে যে সকালে, একদম সকালে 5টার সময় পৌঁছেছিল। তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর নোটিস অ্যাবাউট দ্য লাইটনিং অ্যাট দেউলি স্টেশন? তো দেউলি স্টেশনে আলোর সম্বন্ধে তিনি কি দেখেছিলেন বা তিনি কি লক্ষ্য করেছিলেন? তিনি লক্ষ্য করেছিলেন এক তো প্রথমত অয়েল ল্যাম্প ছিল আর ইলেকট্রিক বাল্ব ছিল। তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। পরের প্রশ্নতে যাওয়া যাক। হাউ ফার ওয়াজ দেউলি ফ্রম দেহরা? তো দেহরা থেকে দেউলি কত দূরে ছিল? তো সেটা 30 মাইল ছিল। তো অপশন সি এখানে ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন, হোয়াট ডিড দেউলি স্টেশন হ্যাভ অ্যাপার্ট ফ্রম দ্য প্ল্যাটফর্ম? তো প্ল্যাটফর্ম ছাড়া, অ্যাপার্ট মানে হচ্ছে ছাড়া, তো প্ল্যাটফর্ম ছাড়া দেউলি স্টেশনে আর কি ছিল? আর কি ছিল? আমরা দেখেছিলাম যে স্টেশন মাস্টারের একটা অফিস ছিল আর ওয়েটিং রুম ছিল। তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। আমরা পরের প্রশ্নতে যাচ্ছি। হাউ লং ডিড দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি? তো দেউলি স্টেশনে ট্রেন কতক্ষণ থেমেছিল? 10 মিনিট থেমেছিল। তো অপশন বি এখানে ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ ফাউন্ড অন দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি স্টেশন? তো দেউলি স্টেশনের প্ল্যাটফর্মে কি দেখা গেছিলো বা কি ছিল? কি ছিল? যেমন হচ্ছে টি স্টল ছিল, আমরা দেখেছিলাম, ফ্রুট ভেন্ডর ছিল, এছাড়া কিছু ওই যে রাস্তার কুকুর ছিল, স্ট্রে ডগস ছিল। তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। পরের প্রশ্নে যাওয়া যাক। হোয়াট ওয়াজ আনইউজুয়াল অ্যাবাউট দেউলি স্টেশন অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর? তো ন্যারেটরের মতে দেউলি স্টেশনে অস্বাভাবিক কী ছিল? অস্বাভাবিক কী ছিল? যে এইখান থেকে ট্রেন থেকে কেউ নামেও না, আবার কেউ ট্রেনে ওঠেও না, সেরকম কেউ লোকজনও নেই। তো এখানে অপশন বি ঠিক হয়ে যাবে। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার। তো কোনো কিছুই সেখানে ঘটে না। পরের প্রশ্ন, হোয়াট ইউজুয়ালি হ্যাপেন্ড আফটার দ্য ট্রেন স্টপড ফর 10 মিনিটস অ্যাট দেউলি? 10 মিনিটের যখন ট্রেন দেউলি স্টেশনে থামে তখন কি ঘটে? প্রথমত আমরা দেখেছিলাম যে গার্ড তার হুইসেল বাজায় আর ট্রেনটি আবার চলে যায়। সেরকম তো কিছুই ঘটে না, জাস্ট 10 মিনিটের জন্য থামে, কেউ নামেও না, কেউ ওঠেও না। তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। পরের প্রশ্নে যাওয়া যাক। হোয়াট ডিড দ্য ন্যারেটর অফেন ওন্ডার অ্যাবাউট? তো প্রায়শই লেখক কী নিয়ে ভাবতেন? তিনি ভাবতেন যে এই দেউলি স্টেশনের যে দেয়ালগুলো আছে তার পেছনে অ্যাকচুয়ালি কী ঘটে। তো সেটা এখানে অপশন সিতে আছে। তো অপশন সি এখানে ঠিক হয়ে যাবে। এর পরের প্রশ্ন হচ্ছে, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দ্য দেউলি স্টেশন? তো দেউলি স্টেশনের সম্বন্ধে ন্যারেটর কী অনুভব করতেন? এই স্টেশনটির প্রতি তার দুঃখ হতো। তো এই জন্য এখানে সরো বা ইমোশনাল, এটা ঠিক হয়ে যাবে। অপশন বি। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডিসাইডেড টু ডু সাম ডেজ অ্যাট দেউলি? তিনি চেয়েছিলেন যে আমি সেখানে গোটা একটা দিন কাটাবো। তো এখানে অপশন বি ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ ন্যারেটরস এজ হোয়েন দ্য ইনসিডেন্ট অকার্ড? এই যে ঘটনাটি যেটা এই গল্পের মধ্যে বলা হয়েছে সেটা যখন ঘটেছিল ন্যারেটরের বয়স কত ছিল? তো আমরা জানি যে তখন। পরের প্রশ্নে যাওয়া যাক। হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং অন দ্য প্ল্যাটফর্ম? তো প্ল্যাটফর্মের মধ্যে সেই মেয়েটি কি বিক্রি করছিল? আমরা জানি যে বাস্কেট বিক্রি করছিল। তো অপশন সি এখানে ঠিক হয়ে যাবে। এরপরের প্রশ্ন, হাউ ডিড দ্য গার্ল অ্যাপিয়ার হোয়েন সি ওয়াজ ওয়াকিং? তো আমরা জানি যে মেয়েটি যখন হাঁটছিল তখন তাকে খুব সুন্দর দেখতে লাগছিল, অর্থাৎ গ্রেসফুল, এবং তার সাথে তাকে ভদ্র দেখতে লাগছিল, অর্থাৎ ডিগনিফাইড। তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। পরের প্রশ্নে যাওয়া যাক। হোয়াট ওয়াজ থ্রোন অ্যাক্রস দ্য গার্লস শোল্ডার? তো মেয়েটির কাঁধে কি ফেলা ছিল? মেয়েটির কাঁধে কি ফেলা ছিল? যেহেতু ঠান্ডা ছিল তো সেই জন্য তার গায়ে একটা শাল ছিল। তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। এরপর, হোয়াট ডিটেলস ইজ গিভেন অ্যাবাউট দ্য গার্লস ফিট? মেয়েটির পা সম্বন্ধে কি বর্ণনা দেওয়া হয়েছিল? বলা হয়েছিল যে মেয়েটির পায়ে কিছু নেই, অর্থাৎ নগ্ন, মানে পায়ে কিছু পড়েই নেই। তো এখানে হার ফিট ওয়াজ বেয়ার মানে নগ্ন। ঠিক আছে, অপশন সি এখানে ঠিক হয়ে যাবে। এরপরের প্রশ্ন, হোয়াট ফিজিক্যাল ফিচার্স অফ দ্য গার্ল ডিড দ্য ন্যারেটর ডিসক্রাইব অ্যাজ পেল? তো পেল অর্থাৎ ফ্যাকাশে,
ফ্যাকাশে বলে কোন জিনিসটাকে লেখক এখানে বর্ণনা করেছিলেন? তো এখানে অপশন ডি হার স্কিন এখানে ঠিক হয়ে যাবে। এরপর হোয়াট এক্সপ্রেশন ডিড দ্য ন্যারেটর ইউজ টু ডেসক্রাইব দ্য গার্লস আইজ? তো মেয়েটির চোখ সম্বন্ধে বর্ণনা করার জন্য ন্যারেটর কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে তার চোখটি অনুসন্ধানী এবং অনুভূতিপূর্ণ। তো এখানে সার্চিং অর্থাৎ অনুসন্ধানী, আর ইলোকুয়েন্ট মানে অনুভূতিপূর্ণ। তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। চলো পরের প্রশ্নগুলোতে যাওয়া যাক। হোয়ার ডিড দ্য গার্ল স্ট্যান্ড ফর এ ওয়াইল? মেয়েটি কিছুক্ষণের জন্য কোথায় দাঁড়িয়েছিল? তো আমরা জানি যে ট্রেনে যে ন্যারেটরের জানলা আছে ঠিক জানলার সামনেই মেয়েটি এসে দাঁড়িয়েছিল। তো এখানে অপশন বি বাই দ্য ন্যারেটরস উইন্ডো, এই অপশনটি ঠিক হয়ে যাবে। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার দ্য গার্ল মুভ অন? তো ন্যারেটর কি করেছিল যখন মেয়েটি চলে গেছিল? মেয়েটি যখন চলে যায় তখন ন্যারেটর নিজের অজান্তেই উঠে পড়েন সিট থেকে এবং দরজার সামনে যান। তো এখানে আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি লেফট হিজ সিট অ্যান্ড ওয়েন্ট টু দ্য ক্যারিয়েজ ডোর। তো এখানে অপশন বি ঠিক হয়ে যাবে। আশা করছি তোমরা প্রশ্ন উত্তরগুলোকে ঠিকঠাক পারছো, আর আমি প্রচণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলোকে করেছি যাতে একটা জায়গা থেকেও স্কিপ না হয়, এরকম সিচুয়েশন যেন না তোমাদের আসে। তো চলো পরের প্রশ্নগুলোতে যাওয়া যাক। হোয়াট ওয়াজ দ্য ওনার অফ দ্য ট্রি স্টল ডুইং? তো যে চা বিক্রেতা সে কি করছিল? সে ট্রেনের বিভিন্ন যে যাত্রী ছিল তাদেরকে চা দিচ্ছিল। তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে, সার্ভিং টি অন দ্য ট্রেন। ট্রেনের মধ্যে যারা ছিল তাদেরকে চা দিচ্ছিল। হোয়াট ওয়াজ বয়লিং অন এ স্মল ফায়ার? তো এই যে ছোটো স্টোভ বা উনুন সেটাকেই বলা হয় স্মল ফায়ার। সেই স্টোভের মধ্যে কি ফুটছিল? বয়লিং মানে হচ্ছে ফুটছিল। তো কী ফুটছিল? এ ক্যাটেল মানে ওই যে চা রাখার যে কেটলি হয় সেই কেটলিটা ফুটছিল। তো অপশান বি এখানে ঠিক হয়ে যাবে। এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি। হোয়ার ডিড দ্য গার্ল ফলো দ্য ন্যারেটর? তো কোথায় মেয়েটি ন্যারেটরকে লক্ষ্য করে গেছিল? ন্যারেটরকে লক্ষ্য করে মেয়েটি যায় যে ওই টি স্টলের পেছন দিকে, তো বিহাইন্ড দ্য টি স্টল। তো অপশন বি এখানে ঠিক হবে। এরপর হোয়াট ডিড দ্য গার্ল অফার দ্য ন্যারেটর? মেয়েটি বর্ণনাকারীকে কি প্রস্তাব দেয়? কি প্রস্তাব দেয়? যে একটা বাস্কেট কেনার জন্য। তাহলে অপশান ডি এ বাস্কেট এখানে ঠিক হয়ে যাবে। এরপরে হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য বাস্কেট? মেয়েটি কিভাবে তার যে বাস্কেটগুলি ছিল সেই ঝুড়িগুলোকে কিভাবে বর্ণনা করেছিল? তো সে বলেছিল যে এটা হচ্ছে ফাইনেস্ট কেন, অর্থাৎ একদম ভালো জাতের বেত দিয়ে তৈরি। তো এখানে অপশান সি স্ট্রং অ্যান্ড মেড অফ ফাইনেস্ট কেন এটা ঠিক হয়ে যাবে। এরপরে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ফার্স্ট রিপ্লাই টু দ্য গার্লস অফার? মেয়েটির প্রস্তাবে ন্যারেটর অর্থাৎ বর্ণনাকারীর প্রথম যে উত্তর সেটা কি এসেছিল? প্রথম উত্তর এসেছিল যে না আমার বাস্কেট লাগবে না। তারপরে তিনি বলেছিলেন হ্যাঁ আমার একটা বাস্কেট লাগবে। তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, নো আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। এর পরের প্রশ্নে যাওয়া যাক। হাউ লং ডিড দে স্ট্যান্ড লুকিং অ্যাট ইচ আদার? তারা একে অপরের দিকে তাকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল? তো আমরা জানি যে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, সময়ে অনেকক্ষণ লেগেছিল। তো সেই জন্য অপশান বি এ ভেরি লং টাইম, এই অপশানটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন। হোয়াট চেঞ্জ দ্য ন্যারেটরস মাইন্ড অ্যাবাউট দ্য বাস্কেট? কোন জিনিসটি ওই যে ঝুড়ির সম্বন্ধে ন্যারেটরের মনোভাবনা পরিবর্তন করেছিল? তো যখন মেয়েটি আবার বলেছিল যে তুমি কি তাহলে ঝুড়ি কিনবে না, তখনই ন্যারেটরের মন আবার বদলে গেছিলো। তিনি তারপর বলেছিলেন যে হ্যাঁ আমার একটা ঝুড়ি লাগবে। তো যখন রিপিট করেছিল, হার রিপিটেড কোয়েশ্চেন, যখন সে তার প্রশ্নটি আবার পুনরাবৃত্তি করেছিল। তো এখানে অপশান বি ঠিক হয়ে যাবে। এরপরের প্রশ্ন। হোয়াট ডিড দ্য ন্যারেটর গিভ দ্য গার্ল? বর্ণনাকারী মেয়েটিকে কি দিয়েছিল? মেয়েটিকে ওর ঝুড়ির বদলে 1 টাকা দিয়েছিল। তো এ রুপি, অপশান সি এখানে ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন। হোয়াট ইমোশন ডিড দ্য ন্যারেটর ফিল ওয়াইল টেকিং দ্য বাস্কেট? যখন তিনি ঝুড়িটি নিয়েছিলেন তখন তিনি কি অনুভব করেছিলেন? তো তিনি একটু দ্বিধা, একটু লজ্জা বোধ করেছিলেন। সাইনেস, লজ্জা এবং দ্বিধা, হেজিটেশন, দ্বিধা বোধ করেছিলেন। অপশান সি এখানে ঠিক হয়ে যাবে। এর পরের প্রশ্ন। হোয়াট ইন্টারাপ্টেড দেয়ার কনভারসেশন? তাদের যে কথোপকথন হচ্ছিল সেখানে কি বাধা পড়লো বা কিসের বাধা পড়লো? তো আমরা দেখেছিলাম যে তারা যখন একে অপরের সাথে সবেমাত্র কথা বলতে শুরু করে, মেয়েটি কিছু একটা বলতে যায়, তখনই যে গার্ড তার হুইসেলটা বেজে ওঠে আর বেলের শব্দ ওঠে। তো ওই জন্য এখানে ঘন্টা এবং যে হুইসেল সেটা ঠিক হয়ে যাবে। অপশান সি এখানে ঠিক হবে। হোয়াট সাউন্ড ওয়াজ অলসো মেনশন বিসাইড দ্য বেল? তো বেলের সাথে আর কিসের শব্দ এখানে বর্ণনা করা হয়েছিল গল্পে? তো বেলের সাথে ইঞ্জিনের হিসিং শব্দ হয়েছিল, সেটাও এখানে মেনশন করা হয়েছিল। তো অপশান ডি এখানে ঠিক হবে। পরের প্রশ্ন। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার দ্য হুইসেল ব্লিউ? তো
তো যখন ওই বাঁশিটি বেজে উঠেছিল তখন ন্যারেটর কী করেছিল, ছুটে তার কামরার মধ্যে চলে গেছিলো। তো রান ব্যাক টু হিজ কম্পার্টমেন্ট, তো এখানে অপশান বি ঠিক হয়ে যাবে। এরপর হাউ ডিড দ্য ক্যারিয়েজ মুভ, ওই যে বগিটা সেটা কিভাবে নড়াচড়া করেছিল, সেটা খুব জোরে শাডারিং হয়েছিল, খুব জোরে ধাক্কা লেগেছিল এবং জল্টিং এবং খুব জোরে হেঁচকা দিয়েছিল। তো সেই জন্য এখানে অপশান সি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু অ্যাজ দ্য ট্রেন ডিপার্টেড, তো যখন ট্রেনটি ছেড়ে দিল তখন ন্যারেটর কী করেছিল, তখন ন্যারেটর ওই প্ল্যাটফর্মের দিকে তাকিয়েছিল। তো এখানে অপশান বি ঠিক হয়ে যাবে। এর পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অ্যাজ দ্য ন্যারেটর লুকড ব্যাক, তো মেয়েটি কী করেছিল যখন ন্যারেটর পেছন ফিরে তাকিয়েছিল, সেও দাঁড়িয়েছিল এবং হাসছিল তার দিকে তাকিয়ে। তো এখানে অপশান সি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, স্মাইলিং অ্যান্ড লুকিং অ্যাট হিম, মানে হাসছিল এবং তার দিকে তাকিয়েছিল। পরের প্রশ্নে যাওয়া যাক, হোয়াট ফাইনালি ব্লক দ্য ন্যারেটরস ভিউ অফ দ্য গার্ল, তো মেয়েটি এবং ন্যারেটরের মাঝখানে কোন জিনিসটি বাধা হয়ে এসেছিল, তো যখন একে অপরের দিকে অনেকক্ষণ ধরে তাকাচ্ছিল তারপরে মাঝখানে হঠাৎ করে সিগন্যাল বক্স চলে আসে। তো এখানে অপশান সি ঠিক হয়ে যাবে। আজকে শেষ প্রশ্নে যাওয়া যাক, হোয়াট ফাইনালি হিট দ্য স্টেশন ফ্রম দ্য ন্যারেটরস লাইট, তো বর্ণনাকারীর চোখের সামনে থেকে স্টেশনটিকে কি আড়াল করেছিল, তো আমরা দেখেছিলাম যে জঙ্গল তারপরে চলে আসে, তো জঙ্গলটি কী করে স্টেশনটিকে আড়াল করে দেয়। তো এখানে অপশান বি ঠিক হয়ে যাবে, দ্য জঙ্গল। ঠিক আছে, আশা করছি তোমরা সমস্ত প্রশ্নগুলোকে ঠিকঠাক মতন পেরেছো। যাদের স্কোর ঠিকঠাক এসছে, 40-এর ওপরে এসছে, 40-এর বেশি তারা কোশ্চেন পেরেছো, তারা সত্যিই ক্লাসটিকে খুব মনোযোগ দিয়ে দেখেছো। আর যাদের স্কোর 40-এর নিচে এসছে তারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটাকে দেখেনি। তো তাদের বলবো তোমরা ভিডিওটিকে অবশ্যই আরেকবার দেখো, তারপর আবার এই টেস্টটিকে সলভ করো, তাহলে দেখবে তোমাদের স্কোর বেড়ে যাবে। যাওয়ার পথে আরেকবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর তার সাথে বন্ধু বান্ধবদের মধ্যে পারলে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।